আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তাহলে আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের দ্বিতীয় দিনের কার্যকলাপ। চলুন আমরা দেখে আসি যে আমরা গত ক্লাসে কি কি শিখেছিলাম। আচ্ছা, তো এটা ছিল আমাদের ফোল্ডার যেখানে আমরা আমাদের ফাইলগুলো রেখেছিলাম। আমি এটাতে মাউসের বাম সাইডের বাটনটা দিয়ে ডাবল ক্লিক করতেছি ওপেন করার জন্য। এটা আমাদের একটা টেক্সট ফাইল .txt ফাইলের নাম শেষে .txt ফাইল লেখাটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা একটা টেক্সট ফাইল। আমি এটাতে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমি দেখি যে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম। ফাইল তৈরি করা, ফোল্ডার তৈরি করা, তারপর তৈরি করা ফাইল ও ফোল্ডার আমাদের ড্রাইভে কোথায় সেভ করেছি সেগুলো খুঁজে বের করা, তারপর ফাইল সিলেক্ট করা, কপি করা, কাট করা, তারপর ব্রাউজারে কিভাবে আমরা সার্চ করব এবং সফটওয়্যার ইনস্টল করব ডাউনলোড করার মাধ্যমে, তারপর সফটওয়্যার আমাদের কম্পিউটার থেকে অনেকগুলো সফটওয়্যারের মধ্যে আমাদের নির্দিষ্ট সফটওয়্যারটা কিভাবে খুঁজে বের করবো সেটা আমরা দেখেছিলাম গত ক্লাসে। তারপর উইন্ডোজ ডেস্কটপ পার্সোনালাইজেশন ও কাস্টমাইজেশনে এখানে গিয়ে আমরা শুধুমাত্র আমাদের ডেস্কটপের ওয়ালপেপারটা কিভাবে চেঞ্জ করে সেইটা আমরা দেখেছি। এই যে আমাদের ডেস্কটপের একটা কাস্টম ওয়ালপেপার আমরা দিয়েছিলাম। তো গত ক্লাস পর্যন্ত একটুকুই ছিল। আজকে আমাদের ডে 002। এখন আজকে আমরা আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে এই সব টপিকগুলোর উপরে আপনারা কে কেমন কাজ করেছেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো গত ক্লাসে আমরা উইন্ডোজের বেসিক কিছু ধারণা দিয়েছিলাম যে এই নিচের বারটাকে বলতেছি আমরা টাস্ক বার। টাস্ক বারে আমরা আমাদের এই প্রোগ্রামগুলোকে পিন করে রাখতে পারি যেগুলো আমরা খুব বেশি প্রতিদিন কম্পিউটার ওপেন করার সাথে সাথেই যেগুলো ব্যবহার করি সেই সব সফটওয়্যারের আইকনগুলো সচরাচর আমরা এখানে পিন করে রাখি। যেগুলো প্রয়োজন নাই ওগুলো আমরা এখানে পিন করি না। আর শর্টকাটের ক্ষেত্রেও একই কথা যে আমরা যেসব সফটওয়্যারগুলো মোটামুটি খুব বেশি ব্যবহার করি সেগুলো আমরা যাতে দ্রুত অ্যাক্সেস করতে পারি সেই জন্য আমরা কি ডেস্কটপের মধ্যে এরকম শর্টকাট বানিয়ে রাখতে পারি। তো যখনই আমরা নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করি তখন ওই সফটওয়্যারগুলো সাধারণত একটা সফটওয়্যারের একটা শর্টকাট এই ডেস্কটপে ক্রিয়েট করে ফেলে। তো আমাদের যদি শর্টকাটটি প্রয়োজন হয় আমরা রেখে দেব, না প্রয়োজন হলে ডিলিট করে দিতে পারি। এই শর্টকাট ডিলিট করা মানে আমাদের প্রোগ্রাম ডিলিট করা না, এটা হচ্ছে একটা শর্টকাট। এই শর্টকাটের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটিকে অ্যাক্সেস করতে পারি বা ওপেন করতে পারি। তো এরকমই একটা শর্টকাট আমরা আমাদের টাস্কবারে বানিয়ে রাখছি বা পিন করে রাখছি গুগল ক্রোম। তো আমরা একটা সফটওয়্যারকে অনেকভাবে অ্যাক্সেস করতে পারি। একটা হচ্ছে ফাইল এক্সপ্লোরারে গিয়ে যে ফোল্ডারে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়েছে সেখানে গিয়ে আমরা ওখান থেকে ওপেন করতে পারি। ডেস্কটপে যদি এরকম শর্টকাট ক্রিয়েট করা থাকে ওইটাতে ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। এই টাস্ক ম্যানেজারে টাস্ক বারে যদি আমাদের ওই সফটওয়্যারের আইকনটা পিন করা থাকে তাহলে ওইটাতে একটা ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যাবে। শর্টকাট অথবা ফাইল এক্সপ্লোরার থেকে ডাবল ক্লিক করার মাধ্যমে ওপেন করতে হয় এবং টাস্ক ম্যানেজার থেকে একটা ক্লিক করলেই হয়ে যায়। এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে এই স্টার্ট মেনু থেকে, এখান থেকে যদি আমরা মনে করেন আমাদের ডেস্কটপেও শর্টকাট নাই এবং টাস্ক বারেও পিন করা নাই, ওই ক্ষেত্রে আমরা এই স্টার্ট মেনুতে গিয়ে আমাদের সফটওয়্যারটা যদি সার্চ করি ক্রোম, এই যে চলে আসছে, এখানেও আমরা একটা ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আর আমরা এইখানেও চাইলে আমাদের সফটওয়্যারগুলোকে পিন করে রাখতে পারি। মনে করেন আমি যদি ক্রোমটাকে এখানে পিন করতে চাই, আমি রাখলাম ক্রোম, তারপর এখানে যে এটা সিলেক্ট করা আছে ওটার এখানে অনেকগুলো
অপশন দেওয়া আছে আমাকে। তো একটা হচ্ছে পিন টু স্টার্ট। তো এটা যেহেতু আমার টাস্ক বারে আগে থেকে পিন করা আছে এই জন্য এখানে বলতেছে আনপিন ফ্রম টাস্ক বার, এই চলে গেছে। এখন আনপিন তো করে ফেলছি, এখন যদি আমি আবার সার্চ করি নোটপ্যাড, এখন আমি সার্চ করলাম ক্রোম, এই যেহেতু আনপিন করে ফেলছি এখন আবার পিন করার জন্য অপশনটা আসছে পিন টু টাস্ক বার চলে আসছে। আর যদি আমি এইখানে পিন করতে চাই তাহলে ওই অপশনটা আমাকে দিচ্ছে পিন টু স্টার্ট, এটার মাধ্যমে আমি এটাতে ক্লিক করলাম। এখন যদি ব্যাকে যাই, আবার এটাতে একবার ক্লিক করি, এখন আমরা দেখতে পাচ্ছি না, তবে এই যে এটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এখানে নিচে আরো পিন করা আইকন আছে। আমি নিচে গেলে মাউসের স্ক্রল বারটা দিয়ে যদি ঘুরাই তাহলে নিচে যেতে পারবো এবং দেখতে পাবো যে আমাদের ক্রোম আইকনটা এখানে পিন হয়ে গেছে। এটাকে আমি চাইলে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলে আমি এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। মনে করেন আমি এইভাবে রাখতে চাই, তাহলে এইভাবে উপরে নিয়ে রাখতে পারবো। আমি এটাকে আবার রাইট ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট দিয়ে দিতে পারি। এবং এই টাস্কবারেরটাও আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করলে এটাকে সরাইতে পারবো। এই যে আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি যাতে অর্গানাইজড হতে থাকে। তো যেহেতু ক্রোমটা আমার টাস্ক বারে আছে, আমার এটা শর্টকাট ডেস্কটপে দরকার নাই, তো আমি এটাকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করার অনেকগুলো মাধ্যম আছে। একটা হচ্ছে ফাইলটাকে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে সিলেক্ট করার পর কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করা, অথবা রাইট বাটন ক্লিক করে মাউসে এখানে এই যে বিন আইকনটাতে ক্লিক করা, অথবা এটাকে লেফট বাটন দিয়ে ধরে ড্র্যাগ করে এই রিসাইকেল বিনের উপর নিয়ে যদি আমি ছেড়ে দিই বাটনটা, মাউসের লেফট বাটনটা, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এই হলো তিনটা পদ্ধতি একটা ফাইল ডিলিট করার। তবে আমরা যখন কোনো ফোল্ডারের ভিতরে থাকবো তখন এরকম ড্র্যাগ করে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, টাস্ক ম্যানেজার রিসাইকেল বিনটাকে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম কিভাবে টাস্ক বারে পিন সফটওয়্যার আইকন ইন দ্য টাস্কবার, পিন সফটওয়্যার আইকন ইন দ্য স্টার্ট মেনু। এখন পিন আমরা আনপিনও দেখেছি, তো যেটা আমরা পিন করতে পারবো সেটা আনপিনও করতে পারবো। আনপিন, তারপরে আমরা দেখেছি ড্রাগ অর্গানাইজিং সফটওয়্যার আইকন in the taskbar or start menu by dragging them. তো আমরা এইভাবে ড্র্যাগ করার মাধ্যমে আমরা কিভাবে রাখতে চাই সেগুলো একটু আগেই দেখেছি। তারপরে হচ্ছে ডিলিট করা। তো deleting files using keyboard delete button, mouse right click option, are dragging into the recycle bin. ঠিক আছে, এখন তো গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা এই উইন্ডোগুলোকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে পারবো। তো যদিও আলাদাভাবে আলোচনা করি নাই, চলেন আমরা আজকে আলোচনা করে ফেলি। আমরা যখনই কোনো সফটওয়্যার ওপেন করি ক্লিক করে, তখন ওই সফটওয়্যারটাকে আমরা স্ক্রিন থেকে সরাইতে পারি অনেকগুলো পদ্ধতিতে।
একটা পদ্ধতি হচ্ছে টাস্কবারের মধ্যে যখনই সফটওয়্যার ওপেন থাকবে তখন এবং আপনার স্ক্রিনে ওটা শো করবে তখন ওইটা টাস্কবারে অ্যাক্টিভ হিসাবে আইকনটা শো করবে। তো আমি যদি টাস্কবারে ওই আইকনটার উপর ক্লিক করি তাহলে ওই সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ আছে হচ্ছে নোটপ্যাডের উপর ক্লিক করি, এটা মিনিমাইজ হয়ে যাবে। এখন অ্যাক্টিভ আছে হচ্ছে স্ক্রিনের মধ্যে আমার ফাইল ম্যানেজারটা, এটাকে ক্লিক করি, এটা মিনিমাইজ হচ্ছে না। কারণ কি, এখানে আমার দুইটা ট্যাব ওপেন আছে, একটাকে আমি কেটে দিই। এখন যদি আমি এটাকে করি তাহলে মিনিমাইজ ম্যাক্সিমাইজ হচ্ছে। তো এইভাবে আমরা কোনো ওপেন সফটওয়্যার মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি অথবা নেভিগেট করতে পারি, একটা থেকে আরেকটায় যেতে পারি টাস্ক ম্যানেজারের মাধ্যমে। আর একটা হচ্ছে যখনই আমরা সফটওয়্যার ওপেন করি তখন ওটার উপরের ডান পাশে তিনটা আইকন আমরা অবশ্যই দেখব। একটা হচ্ছে মাইনাসের মতো, একটা হচ্ছে স্কোয়ার বক্স, আর একটা হচ্ছে ক্রস। মাইনাসে দিলে ওইটা মিনিমাইজ হয়ে যাবে। আবার যদি এটা আমরা এরকম করি, এই উপরের খালি জায়গাটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে, তাহলে এটা হয়ে যাবে একটু রিসাইজ হয়ে যাবে উইন্ডোটা। রিসাইজটাকে আবার যদি পুরো স্ক্রিন জুড়ে সেট করতে চাই, ওটার জন্য ম্যাক্সিমাইজ বাটনটা ইউজ করবো। সেটা হচ্ছে কিনা এই স্কোয়ার আইকন, স্কোয়ার ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ। আর সবার শেষেটা হচ্ছে ক্রস, যেটাতে টিপ দিলে আমার এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে এভাবে। তাহলে আমরা জানলাম কিভাবে মিনিমাইজ করব, ম্যাক্সিমাইজ, আর হচ্ছে ক্লোজ অ্যাপস সফটওয়্যার। ঠিক আছে, এটাকেও মিনিমাইজ করি, এটাকে আমরা কেটেই দিই। ঠিক আছে, এই হলো আমাদের আজ পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি। তো আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করব। আজকে আমরা দেখি কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েটিং মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো ওটার জন্য আমাকে আগে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের সফটওয়্যারের আইকনটা খুঁজে দিতে হবে। আমি স্টার্ট বারে ক্লিক করি, এখানে ওয়ার্ড ফাইল লেখা আছে। আমি যদি এখানে না থাকে আমি এখানে সার্চ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড। এই যে ওয়ার্ড চলে আসছে, এখানে ওয়ান ক্লিক করলে অথবা এখানে ক্লিক করলে এটা ওপেন হবে। আমি ক্লিক করলাম, চলে আসছে। এইটা হচ্ছে আমার স্টার্টিং ইন্টারফেস। তো শুরুতে এরকম থাকবে হোম, তারপর বাম সাইডে আমরা তিনটা মেন মেনু দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হোম, একটা হচ্ছে নিউ। হোমের মধ্যে এটা আর কি, নিউতে দিলে এইভাবে শো করে, ওপেনে দিলে আমার কম্পিউটারের কোথা থেকে ফাইল ওপেন করতে চাই সেটা শো করবে। তো হোমে আমরা যদি নিউ ট্যাবে থাকি তাহলে আমরা ব্ল্যাঙ্ক শিট মানে একটা খালি ডকুমেন্ট ক্রিয়েট করব। আর এগুলো হচ্ছে উইন্ডোজ মাইক্রোসফট ওয়ার্ডের আগে থেকে বানানো টেমপ্লেট, এগুলো আমরা সিলেক্ট করে এডিট করতে পারবো, নিজেদের মতো করে তথ্য বসাতে পারবো। আমরা খালি ডকুমেন্টে কাজ করার জন্য এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করব। এটা আমাদের নিউ ট্যাবেও আছে, আবার হোম ট্যাবেও আছে। হোম ট্যাবেও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এবং কিছু কিছু টেমপ্লেটও দেওয়া আছে, টেমপ্লেটের থাম্বনেল। যখন আমরা কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব, পরবর্তীতে ওয়ার্ড ফাইল ওপেন করলে ওইগুলোর কুইক লিঙ্ক আমরা এখানে দেখতে পাবো, আর পিন করে রাখলে সেটা এখানে শো করবে। আমি একটা ক্রিয়েট করি, এখানে ক্লিক করে চলে আসছে আমার একটা ওয়ার্ড ফাইল। এখানে আমি টাইটেল বারে দেখতেছি যে এটার নাম হচ্ছে ডকুমেন্ট 1। যদিও আমি ডকুমেন্টটা এখনো সেভ করি নাই,
আমি যদি এই সেভ আইকনে ক্লিক করি, এটা হচ্ছে সেভ আইকন, আর ফাইল থেকে আমি এখানে গিয়েও সেভ করতে পারবো। তো আমি সেভে দিলাম, তারপর এই কম্পিউটারে আমি সেভ করব এবং ডেস্কটপের ভিতরে কম্পিউটার কোর্সের ভিতরে আমি লিখলাম হচ্ছে আমি যে ফোল্ডারটা বানাইছিলাম সেটা ছিল ডেস্কটপের ভিতরে কম্পিউটার একটি কোর্স, সেটার ভিতরে আমি ডাবল ক্লিক করতেছি। ভিতরে গিয়ে আমি বলবো এই ফাইলটার নাম হবে, এই ফাইল নেমের জায়গায় আমি ফাইল নেম দিয়ে দেবো, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো আমাদের ডকুমেন্টে যে বিষয় থাকবে সেই বিষয়ে নামটা দেওয়া উচিত, তাতে করে মনে থাকবে যে এই ডকুমেন্টে কি বিষয়বস্তু আছে। তো আমি এই নামটা লিখলাম এবং সেভ দিলাম। এখন আমরা দেখতেছি যে ডকুমেন্ট 1 নামের পরিবর্তে আমার ফাইলের নামটা পরিবর্তন হয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট হয়ে গেছে। তো এখন আমার ফাইলটা সেভ হয়ে গেছে, যদি কোনো কিছু করি নাই ভিতরে। এখন যদি আমি, এটা হচ্ছে আমার পেজ সাইজ, আমি এখানে দেখতে পারবো। তো আমি যদি আমার কিবোর্ডে প্রেস করে লিখি কম্পিউটার আইটি কোর্স এবং এখানে ক্লিক করি, তাহলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন আমি চাইলে এই লেখাটাকে ধরে সিলেক্ট করে এইখান থেকে মডিফাই করতে পারি। আমি এখানে ফন্ট সাইজ বাড়াচ্ছি, এখান থেকেও বাড়াইতে পারি 36। এটার লেআউটটা, অ্যালাইনমেন্টটা আমি করে দিচ্ছি সেন্টার, এবং এখানে বোল্ড আছে, আমি এটাকে আন্ডারলাইন করে দিচ্ছি। টেক্সট কালার চেঞ্জ করার জন্য আমি এখানে দিয়ে বলতেছি এটা ব্লু অথবা অরেঞ্জ, এবং ফন্ট নেমটাকে, ফন্ট স্টাইলটাকে আমি দিয়ে দিই এখানে তাহমা নামে একটা ফন্ট আছে, সেটা ফন্ট স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আরো অনেক ধরনের ফন্ট এখানে পাওয়া যায়, বাই ডিফল্ট কম্পিউটারে ইনস্টল করা থাকে, এবং আপনি চাইলে আপনার মন মতো অন্য ধরনের ফন্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এখন আমাদের ফন্ট যেটা আছে সেটা হচ্ছে এজেন্সি এফপি। আমরা কোন ফন্ট নিয়ে কাজ করতেছি সেটা আমরা যখন কোনো টেক্সটের উপর আমাদের কার্সরটা রাখবো এভাবে, তখন এই ফন্টের নাম এখানে শো করবে। মনে করেন আমাদের এখানে 2টা লাইন আছে, আমি এই নিচের লাইনের জন্য কালারটাকে চেঞ্জ করে দিই, বোল্ড হবে না এবং আন্ডারলাইন হবে না। ফন্ট সাইজ 36 এর পরিবর্তে আমি এখানে 12 রাখতেছি, যেটা কিনা ডকুমেন্টের প্যারাগ্রাফের জন্য রেগুলার সাইজ। তো আমি এখানে বললাম লার্নিং কম্পিউটার বেসিক্স। ওকে, তো এটাকে আমি সিলেক্ট করি এবং এটার অ্যালাইনমেন্ট দিয়ে দিই লেফট। এবং এখন যদি আমি চাই যে এটার ফন্ট এটার থেকে অন্যরকম হবে, তাহলে আমি এটাকে সিলেক্ট করি এবং ফন্টের কাছে গিয়ে আমি বলি তাহলে এইটাকে সিলেক্ট করলে আমরা ফন্ট দেখতেছি এজেন্সি এফবি, এবং এটার স্টাইল করা আছে আন্ডারলাইন, বোল্ড, ফন্ট সাইজ হচ্ছে 36। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটার ফন্ট সাইজ 12, তারপর আন্ডারলাইন করা নাই, বোল্ড করা নাই, এবং এটার ফন্ট নেম হচ্ছে তাহমা। এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ক্রিয়েট করে বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করতে পারবো। এইটাকে বলা হচ্ছে রিবন। রিবনের মধ্যে যখনই আমরা নতুন ফাইল নিয়ে কাজ করবো, তখন আমরা বাই ডিফল্ট হোম ট্যাবের মধ্যে থাকবো। হোম ট্যাব ছাড়াও আমাদের এখানে আরো অনেক ধরনের ট্যাব আছে, যেগুলোতে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এটাকে সেভ করে দিচ্ছি, ডট দিই, এখানে সেভ করে দিই, এটাকে ক্লোজ করে দিই। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব।
এছাড়া আরেকটা আছে যেটা আমরা দৈনন্দিন কাজে খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ফাইল। আমি এটাকে সেভ করি, টেক্সট ফাইলটাকে মিনিমাইজ। এখন আমি এখানে বলতেছি এক্সেল, তো আমার এখানে সার্চ করার কারণে এক্সেলটা শো করতেছে। আমি এখানে ক্লিক করি, অথবা যেহেতু এটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে আছে, আমি যদি সার্চ করার পর মনে করেন ক্রোম আসলো, এটাকে কেটে দিয়ে আবার বলতেছি এক্সেল। তো এক্সেল লেখার কারণে বাই ডিফল্ট এটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি কিবোর্ডে এন্টার প্রেস করি তাহলে সেটা ওপেন হয়ে যাবে। তো আমরা দেখতেছি মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে 3টা অপশন আছে, এবং এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্রিয়েট করার অপশন আমরা পাচ্ছি, এবং আমাদের আগে যদি ক্রিয়েট করা ফাইল থেকে ওগুলো ওপেন করার অপশন আমরা এখানে পাচ্ছি। আমরা নিচে গিয়ে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্রিয়েট করি। মাইক্রোসফটের ডকুমেন্টগুলোকে বলতেছে ডকুমেন্ট, মাইক্রোসফটের ফাইলগুলোকে বলতেছে ডকুমেন্ট, আর এক্সেলের ফাইলগুলোকে বলতেছে ওয়ার্কবুক। তো আমাদের যখনই নতুন একটা ফাইল ক্রিয়েট করছি ওয়ার্কবুক, এটার নাম হচ্ছে বুক 1, ওরা দিয়ে রাখছে। এটাকে আমি যদি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করতে যাই দিস পিসিতে, ডেস্কটপের ভিতরে আমি এই খালি জায়গাটায় ডাবল ক্লিক করে ম্যাক্সিমাইজ করতেছি, আইটি কোর্সে ডাবল ক্লিক করে ওপেন করতেছি, এবং ফাইলের নাম দিব হচ্ছে, আমি একটা নাম দিব। তো যখনই আমি এখানে ক্লিক করব পুরো নামটা সিলেক্ট হয়ে যায়। এই সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি আমার কিবোর্ডে কোনো কিছু টাইপ করব, এই ফাইল নেমটা মুছে গিয়ে আমার নামটা বসে যাবে। তো আমি সিলেক্ট করলাম, এখন লিখতেছি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক। এখন যদি আমি এন্টার দেই কিবোর্ডে তাহলে এটা সেভ হয়ে যাবে। এই সেভ বাটনে ক্লিক করা অথবা এন্টার প্রেস করা একই বিষয়। আমি কিবোর্ডে এন্টার প্রেস করতেছি, এটা সেভ হয়ে গেছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুক। তো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কবুকের ভিতরে এই যে খালি ছোট ছোট ঘরগুলো দেখতেছি, এগুলোকে আমরা বলতেছি সেল। এবং মাইক্রোসফট ওয়ার্ডের মতো এখানে ফন্ট সাইজ, ফন্ট নেম এবং ফন্ট ডিজাইন করার বিভিন্ন অপশন, এগুলো কমন, যেটা মাইক্রোসফট ওয়ার্ডেও আছে এবং এখানেও আছে। বাকিগুলো হচ্ছে একটু ভিন্ন। ওরকম ভাবে রিবনের মধ্যে যখনই আমরা প্রথম ওপেন করব, রিবনের মধ্যে হোম ট্যাবটা অ্যাক্টিভ থাকবে। বাকি ট্যাবগুলো আমরা আমাদের প্রয়োজন মতো অ্যাক্টিভ করে ওইখানের ফাংশনগুলো, অপশনগুলো ব্যবহার করতে পারবো। আমি হোম ট্যাবে গেলাম, হোম ট্যাবে গিয়ে যদি এখানে লিখি, আমি একটা সেলের উপর যখনই ক্লিক করতেছি তখন ওই সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পর যদি আমি কিবোর্ডে কোনো কিছু লিখি তাহলে ওই লেখাটা এখানে বসে যাবে। তারপর আমি এন্টার প্রেস করলে ওইটা সেভ হয়ে যাবে। তো আমি লিখলাম নেম, তারপর এন্টার প্রেস করার কারণে এটা অটোমেটিক নিচে চলে আসছে। আমি এখানে গেলাম ইনফরমেশন, এন্টার দিলাম, নিচে চলে আসছে। এটাকে আমি চাইলে এভাবে ডাবল ক্লিক করে বড় করতে পারি, যাতে আমার পুরো তথ্য প্রস্থ অনুযায়ী এই সেলটা বড় হয়ে যায়। তারপরে এখানে দিলাম হচ্ছে, অথবা আমি এখানে লিখতেছি সাবজেক্ট। তারপর কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করলে পরবর্তী সেলে এটা চলে যাবে। এখানে বলতেছি টপিক, এন্টার প্রেস করলে নিচে চলে যাবে। তো প্রথম যে লাইনটা ছিল তার নিচে চলে আসছে। এখানে সাবজেক্ট দিতেছি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স, এন্টার প্রেস করতেছি। তো এন্টার প্রেস করার কারণে এটা নিচে চলে আসছে। এখন আমি যদি এখানে একটা এই যে
রুলারটা আছে, রুলারটার উপর রেখে ডাবল ক্লিক করি, তাহলে এটা পুরোটা জুড়ে যতটুকু জায়গা লাগে এইটুকু জায়গায় এই সেলের প্রস্থটা বেড়ে যাবে। এখন আমি টপিক লিখতেছি ওয়ার্ড, এক্সেল, নোটপ্যাড, ফাইল এক্সপ্লোরার, ডেস্কটপ। তো আমি যখনই টাইপ করে এন্টার প্রেস করতেছি অটোমেটিক পরবর্তী সেলে এটা চলে যাচ্ছে, যার কারণে আমার পরবর্তী সেলটাকে সিলেক্ট করার জন্য মাউস নিয়ে নড়াচড়া করতে হচ্ছে না। এখন আমি লিখে ফেলছি যে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের মধ্যে টপিক হচ্ছে এগুলো, এছাড়া হচ্ছে আবার ব্রাউজার, তারপর হচ্ছে ইন্টারনেট, তারপর হচ্ছে আপাতত এগুলোই। তো আমি এটাকে সেভ দিই, এই আইকনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এছাড়াও আমরা ফাইল মেনু থেকে গিয়ে এইখানে সেভ করতে পারি। ঠিক আছে, এটাকে কেটে দেই। তো কেটে দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু আমি এখানে সেভ করে ফেলছি, আমি এই বাটনগুলোতে অপশনগুলোতে ক্লিক করে সেভ করে ফেলছি, এই জন্য আমি যদি এখন কেটে দিই তাহলে এটা সরাসরি কেটে যাবে। কিন্তু একবার সেভ করার পর আমি যদি ডকুমেন্টে কোনো কিছু পরিবর্তন করি, যেমনটি নোটপ্যাড এনেছি, আমি এখানে আরেকটা আনি ব্রাউজার, ফায়ারফক্স, এন্টার দিয়েছি। এখানে নতুন একটা ইনফরমেশন আমি সংযোজন করেছি, কিন্তু এখনো সেভ করিনি। তো সেভ না করা অবস্থায় যদি আমি কোনো ডকুমেন্ট বা এই প্রোগ্রামটাকে ক্লোজ করতে যাই, তখন আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দিবে যে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জেস, মানে আমি যেই পরিবর্তনগুলো এনেছি বিগত, মানে লাস্ট যখন আমি সেভ করেছিলাম তারপরে আমি কিছু পরিবর্তন এনেছিলাম, ওইগুলো আমি সেভ করতে চাই কিনা। যদি চাই তাহলে সেভ, যদি না চাই তাহলে ডোন্ট সেভ দিব। যদি চাই সেভ করতে তাহলে এটাতে ক্লিক করার পর সেভ হবে এবং তারপরে ক্লোজ হবে। ডোন্ট সেভ দিলে এটা সেভ না করে এই প্রোগ্রামটা ক্লোজ করবে। আর যদি ক্যান্সেলেটিভ দিই তাহলে এই ডায়ালগ বক্সটা চলে যাবে এবং আমি ডকুমেন্টে আবার এডিটিং মোডে চলে যাব, যাতে করে এডিট করতে পারি, প্রোগ্রামটা ক্লোজ হবে না। তো আমি চাচ্ছি যে সেভ করো এবং ক্লোজ করো, তাহলে সেভ এর টিপ দিলে এটা সেভ করে অটোমেটিক ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি নোটপ্যাডটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমরা দেখলাম কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফাইল ক্রিয়েট করব। যদিও আমরা ওয়ার্ড এবং এক্সেল নিয়ে বিস্তারিত আলোচনা করব না এখানে, আমরা শুধু দেখব কিভাবে ফাইল আপলোড ক্রিয়েট করে এবং সেগুলো নিয়ে কাজ করে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সব বিষয়ে, কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো ওইটা নিয়ে আলোচনা করার জন্য। ঠিক আছে, এই হলো আজকে আমাদের এই পর্যন্ত। আমরা কয়টা জিনিস দেখলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, মোটামুটি 7টা বিষয় দেখেছি। তো কম্পিউটার ফান্ডামেন্টালে আমরা যখনই কম্পিউটারে হাত দিব, কিছু কিছু কাজ আছে যেগুলো কিনা আমরা প্রতিদিন প্রতিনিয়ত করি, যেমন কি ফাইল ক্রিয়েট করা। আজকেও আমরা 2টা ফাইল ক্রিয়েট করেছি, ফোল্ডার ক্রিয়েট করিনি কারণ কি আমাদের ক্যাটাগরিটা সেম ছিল। তো আমি যদি চাই তাহলে আমাদের এই ফোল্ডারটা যেটা আছে এটার উপর এটাকে আরো অর্গানাইজ করতে পারি। তাহলে আমরা চলেন এখানে লিখি আমাদের পরবর্তী টপিক, অর্গানাইজিং ডকুমেন্টস। আচ্ছা, হ্যাঁ, তো এমনিতে তো একটা ফোল্ডারের ভিতরে আছে ফাইলগুলো, ওই হিসাবে অর্গানাইজ করাই আছে। আমরা এটাকে চাইলে আরো অর্গানাইজ করতে পারি। আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করতেছি ফাইলগুলো। তো এখানে তো আমার ফাইল আছে 3 ধরনের। আমাদের ফাইল নেমের পরে যে ডটের পরে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো দেখে আমরা বলতে পারবো যে ওই ফাইলটা কি ধরনের ফাইল। ডট টিএক্সটি মানে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এখানে লেখাও আছে টাইপ। আমরা যদি এটাকে একটু বড় করি, এই যে টাইপ টেক্সট ডকুমেন্ট। ডট এক্সএল
এসএক্স মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট, .docx মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এইভাবে আমরা এই ফরম্যাটগুলো দেখে বলতে পারবো কোনটা কোন ধরনের ফাইল। তো আমি যেটা বলতেছিলাম, এমনিতে আমাদের এই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো আছে, তো একটু অর্গানাইজ আছে। এখন যদি আমি চাই যে ফাইল অনুযায়ী এখানে আমি এগুলোকে আরো অর্গানাইজ করে রাখবো, প্রতিটা ফাইলের জন্য এক একটা ফোল্ডার আলাদা থাকবে, যেখানে ওই টাইপের ফাইলগুলোই শুধু থাকবে, সেক্ষেত্রে আমি এটাও করতে পারি। তো এখানে 3টা ফাইল আছে, কিন্তু অনেক সময় দেখা যায় আমার ওয়ার্ড ফাইল আছে 10টা, এক্সেল ফাইল আছে 15টা, ডক ফাইল আছে 100টা। এক্ষেত্রে আমরা যদি ওইভাবে সাব ফোল্ডার করে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো কথায় কথায় আমরা চলে আসছি সাব ফোল্ডারে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব। আজকে আমরা দেখি এই অর্গানাইজিং ডকুমেন্টস এর আন্ডারেই ক্রিয়েটিং সাব ফোল্ডার। তো আমরা সাব ফোল্ডার বলতেছি একটা ফোল্ডারের ভিতরে যখন আরেকটা ফোল্ডার থাকবে, ওই ফোল্ডারটাকে, ভিতরের ফোল্ডারটাকে বা ফোল্ডারগুলোকে সাব ফোল্ডার বলবো। আমি ভিতরে থাকা অবস্থায় এখানে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করতেছি, ফোল্ডার ক্রিয়েট হয়ে নাম দেওয়ার জন্য চলে আসছে। আমি বলতেছি টেক্সট ফাইল, এন্টার দিলে ফোল্ডারটা সেভ হবে। আরেকটা ফোল্ডার নিচ্ছি ওয়ার্ড ফাইল, আরেকটা ফোল্ডার নিচ্ছি এক্সেল ফাইল। ঠিক আছে, এখন যদি আমি এগুলোকে ড্র্যাগ করে এটার উপর নিয়ে ছেড়ে দেই, এটা মুভ হয়ে যাবে, এখান থেকে সরে এখানে চলে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে আমি এখানে ধরে কাট করতেছি, ফোল্ডারের ভিতরে গিয়ে পেস্ট করতেছি, তাহলেও মুভ হবে। এখন আমি যদি এই অ্যাড্রেস বার, ফাইল ম্যানেজারের এক্সপ্লোরারের এই অংশটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বার, এখানে দেখার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমি কই আছি। এক্সেল ফাইল নামে একটা ফোল্ডার আছে, ওটার ভিতরে আছি। এই এক্সেল ফাইলটা আছে কম্পিউটার আইটি কোর্স নামে একটা ফোল্ডারের ভিতরে। তো যখনই আমি এই নামগুলোর উপরে মাউসটা নিয়ে যাচ্ছি, আমি এখানে ক্লিক করার অপশন পাচ্ছি। আমি এটাতে ক্লিক করলে আমি ওই ফোল্ডারের ভিতরে চলে যাব। আমি ক্লিক করলাম, এই যে ওই ফোল্ডারে চলে আসছে। এখন আমি আবার চাইলে এইটাকে ধরে কাট করে ওয়ার্ড ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে পেস্ট করতে পারি, চলে আসছে। তো আমি আগে ছিলাম এক্সেল ফোল্ডারের ভিতরে, এখন আছি ওয়ার্ড ফাইল ফোল্ডারের ভিতরে। আবার যদি পিছনে যেতে চাই, আমি এখানে ক্লিক করলেই আমি মেইন ফোল্ডার যেটা ছিল কম্পিউটার রিকোর্স, ওই ফোল্ডারের ভিতরে চলে আসছি। ঠিক আছে, আমি এটাকে সেভ করি, এখানে গিয়ে সেভ হয়ে গেল। তাহলে আমরা অর্গানাইজিং ডকুমেন্টস ইন সাব ফোল্ডার্স এটা দিয়ে দিলেই হলো, তাহলে এটার আর দরকার পড়তেছে না। ওকে, সাব ফোল্ডার্স আমি আবার একটু সেভ করি এটাকে। তো এই হলো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন এটাকে সেভ করেছি তখন এই ফাইলটা এই ফোল্ডারের ভিতরে, মেন ফোল্ডার যেটা, ওই ফোল্ডারের ভিতরে সেভ হয়েছে, কিন্তু এই ফাইলটাই কিন্তু আমাদের এখানেও আছে। তো এখানে সেভ হলো কেন? কারণ কি, আমরা যখন এই নোটপ্যাডে ফাইলটা ওপেন করি তখন এটা ছিল এখানে, পরবর্তীতে আমরা এটা ওপেন রেখে এটাকে এখানে মুভ করেছি। তো সচরাচর যেটা হয়, কম্পিউটার আমরা এখন আছি 11-এ, এটার উইন্ডোজ ভার্সন 11, এই ভার্সনে হয়তো বা এই সিস্টেমটা চলে আসছে যে আমরা যে ফাইলটা ওপেন রাখবো ওইটা আবার পরবর্তীতে ওপেন থাকা অবস্থায় মুভ করতে পারবো। কিন্তু অন্যান্য ভার্সনগুলোতে একটা ফাইল প্রোগ্রামে ওপেন রেখে আমি ওটাকে ডিলিট করতে পারবো না অথবা মুভ করতে পারবো না, কিন্তু কপি করতে পারবো। কিন্তু এখানে ওই অপশনটা আমাকে দিচ্ছে। এখন আমি এই ফাইলটা এখানে ওপেন আছে, আমি দেখি যদি এটাকে ডিলিট করার অপশনটা থাকে কিনা। আমি যদি এটাকে ডিলিট করি, আমাকে এরর মেসেজ দেয় কিনা। এটা ডিলিট হয়ে গেছে, কোনো এরর মেসেজ দেয় নাই, কিন্তু এখানে ফাইলটা রয়ে গেছে।
এটার একটা কারণ হতে পারে, এখনকার উইন্ডোজ 11 যে নোটপ্যাড আছে, এই নোটপ্যাডে আমরা যদি কোনো কিছু মানে নতুন একটা ডকুমেন্ট, নতুন একটা টেক্সট ফাইল ওপেন করে ওটাতে কিছু লিখি এবং এটা সেভ নাও করি, এই নোটপ্যাডের যে নিজস্ব মেমরি আছে ওটাকে সে সেভ করে রাখে। তো ওই কারণে হয়তো বা আমার এই ফাইলটা আমি যখন ওপেন করে ডিলিট করে দিচ্ছি এখান থেকে, এখানে সে রেখে দিচ্ছে, যার কারণে পরবর্তীতে আমি যদি আবার সেভ করি, এটা ওই জায়গায় যেখান থেকে আমি ওপেন করেছিলাম ওইখানে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু অন্যান্য সফটওয়্যারে হয়তোবা এই অপশনটা নাই। তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে আমরা কোনো ফাইল ওপেন থাকা অবস্থায় যদি এটা ডিলিট করে দিই, তখন আমরা একটা এরর মেসেজ পাবো। চলেন আমরা দেখি কি ধরনের এরর মেসেজ পেতে পারি। আমি এটাকে সেভ করে দিয়ে আমি এটাকে কেটে দিই এবং এটার ভিতরে গিয়ে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, যেহেতু এটা আপডেটেড ফাইল না, এবং আমি এটাকে এখানে ভিতরে রেখে দিচ্ছি। আমি ওয়ার্ড ফাইলের ভিতরে যাই, এটাকে কপি করি, কপি করে এখানে একটা পেস্ট করি। আমি এটাকে এখন ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন হয়েছে। আমি এটাকে একটু ছোট করি উইন্ডোজটা। তো আমার এই কপি ফাইলটা এখন এখানে ওপেন আছে। আমি একটু দেখি যে আমি এই ওয়ার্ড ফাইলে এটা ওপেন থাকা অবস্থায় এখন এটাকে ডিলিট করতে পারি কিনা। এই যে, তাহলে এখানে সে আমাকে বলতেছে আমি এখন এটাকে ডিলিট করতে পারবো না, কারণ কি ফাইলটা ওপেন আছে ওয়ার্ডের ভিতরে। ক্লোজ দ্য ফাইল এন্ড ট্রাই অ্যাগেন। ওয়ার্ড থেকে আমাকে ফাইলটা ক্লোজ করে তারপরে ডিলিট করতে বলতেছে। আমি এটাকে ক্যান্সেল দিলাম। আমি যদি চাই এটাকে মুভ করব, কাট করি, কাট করে এই মেইন ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে পেস্ট করি, তাহলে মুভ করতেও পারতেছি না। বলতেছি যে এটা অন্য এক জায়গায় ওপেন আছে, ওটাকে আমি বন্ধ করো, তারপরে চেষ্টা করো। ক্যান্সেল দিলাম। আমি এখানে গিয়ে যদি এটাকে কপি করি, এর আগে করেছিলাম কাট, এখন করব কপি। কপি করে এই ফোল্ডারে গেলাম এবং পেস্ট করলাম। এখন দেখতে পাচ্ছি যে কোনো ওয়ার্নিং ছাড়াই আমি কপি করতে পারছি। তো কপির বিষয়টা ফাইলের সফটওয়্যারে ওপেন থাকলে আমরা করতে পারবো, কিন্তু সফটওয়্যারের ফাইলটা ওপেন থাকলে ডিলিট করতে পারবো না এবং মুভ করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এখানে করে দিলাম এবং এইটাও ক্লোজ করে দিলাম। তো এখন দেখি, আবার একটু কনফার্ম করি। আমি ওয়ার্ড ফাইলটার ভিতরে ডাবল ক্লিক করে ওপেন করে এটাকে আমি ডিলিট করব। তো ডিলিট, এখানে বলতেছে ক্লোজ দ্য ফাইল এন্ড ট্রাই অ্যাগেন। তো এই ডায়লগ বক্সটা আমার এখানে ওপেন থাক, আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ হয়ে গেছে। এখন যদি আমি এখানে বলি ট্রাই অ্যাগেন, তাহলে দেখবেন এই ফাইলটা ডিলিট হয়ে যাবে, কারণ কি এখন আমি প্রোগ্রামটা ক্লোজ করে দিয়েছি। ট্রাই অ্যাগেন, এই ডিলিট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা ফাইল ম্যানেজমেন্ট করতে পারবো। তো আমি আবার একটু টেক্সট ফাইল যাই, এটাকে ওপেন করি। এখানে লিখতেছি আমি ফাইল ম্যানেজমেন্ট, যেটা আমরা এইমাত্র শিখলাম। এখন আমরা শিখব ড্রাগ এন্ড ড্রপ অপশন। ফাইল ড্রাগ এন্ড ড্রপ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো ড্রাগ এন্ড ড্রপের একটা সিস্টেম, আমি এখানে এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমার একটা ফোল্ডার আছে কম্পিউটার আইটি কোর্স, আমি এখানে আরেকটা ফোল্ডার বানাই, ফোল্ডার নাম দিচ্ছি ড্রপড আইটেমস। এটাকে পাশাপাশি রাখি, এটাকে ডাবল ক্লিক করি ওপেন করার জন্য। তো এখানে আমার কোনো ফাইল নাই। আমি যদি এই ফাইল ম্যানেজারটাকে বাম পাশে, স্ক্রিনের বাম পাশে রাখি, এইখানে যদি আমি মাউসটাকে রাখি, ক্লিক না করলে কিছু অপশন শো করবে। তো আমি এখানে ক্লিক করতে যে এটা বাম পাশে, ডান পাশে রাখবো। তো আমি এখানে ক্লিক করি, এটা ডান পাশে সরে যাবে।
তো এখন বলতেছি যে আমি বাম পাশে কি রাখবো, তো বাম পাশে আমি কিছু না রাখতে চাইলে এখানে কোনো খালি জায়গায় ক্লিক করলে এটা পাশে চলে যাবে। আচ্ছা, এখন আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি এবং এটাকে বলি বাম পাশে চলে যাও, এই বাম পাশ। এখন আমি দুইটা ফোল্ডার ওপেন করে দুইটাকে আমার স্ক্রিনের একটাকে ডান পাশে রেখেছি, একটাকে বাম পাশে রেখেছি। এখন আমি চাচ্ছি এখানের ফোল্ডারগুলোকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসবো। আমি তো এটাকে অন্যভাবে করতে পারি। একটা হচ্ছে সিলেক্ট করে আমি কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসছে। কিন্তু আমি এটা ছাড়া অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন খালি জায়গায় ক্লিক করে উপর পর্যন্ত যদি আমি ড্র্যাগ করি ফাইলগুলো সিলেক্ট হবে। এটা আমরা গত ক্লাসে দেখেছি। সিলেক্টেড ফাইলগুলোকে আমি আবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যদি এখান থেকে টান দিয়ে এনে এখানে ছাড়ি, তো এখানে আমার একটা লেখা হতেছে মুভ টু ড্রপড আইটেমস। আমি এখানে খালি জায়গায় ছেড়ে দিলে ওইগুলো এখান থেকে সরাসরি এখানে চলে আসবে। আবার এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিই, সরাসরি এখান থেকে এখানে চলে আসবে। এটাকে বলে ড্রাগ এন্ড ড্রপ। আমি এখান থেকে ধরে ড্রাগ করে এখানে ড্রপ করতেছি, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে। এই একই কাজ আমরা ইন্টারনেটে ব্রাউজার ব্যবহার করে ফাইল আপলোড করার ক্ষেত্রেও দেখতে পারবো। অনেক সময় দেখবে যে আপলোড করার জন্য এখানে বলতেছে সিলেক্ট এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ হেয়ার। যদি আমাদের এইভাবে ওপেন করা থাকে, আমরা সিম্পলি একটা ফাইল ধরে ব্রাউজারে ড্র্যাগ এন্ড ড্রপ যেখানে লেখা আছে এখানে দিয়ে ছেড়ে দিলে ফাইলটা আপলোড হয়ে যাবে। অথবা ম্যানুয়ালি আমাদেরকে ব্রাউজ করে ওটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপের অপশন। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের এই দুটো ফোল্ডার আছে হচ্ছে ডেস্কটপের ভিতরে, এই যে ডেস্কটপ সেম লোকেশনে হওয়ার কারণে আমার এই ফাইলগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রপ করার কারণে একবারে কাট হয়ে মুভ হয়ে যাচ্ছে, এখানে আর থাকতেছে না। কিন্তু এই ফোল্ডারগুলো যদি আমার আলাদা ড্রাইভে থাকতো, আলাদা স্টোরেজে থাকতো, তখন কি হতো আমরা একটু দেখি। ঠিক আছে, আমি এই ড্রপড যে ফোল্ডারটা আছে সেটাকে আমি এখন কাট করে ডেস্কটপে না রেখে অন্য জায়গায় রাখবো। তো আমি ডেস্কটপে যাই, ড্রপড ফোল্ডারটাকে ধরে কাট করি, আমি আপাতত ডকুমেন্টসে এখানে রাখি, ডাবল ক্লিক করি। তো আমি বলেছিলাম এখানে যে ফোল্ডারগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের উইন্ডোজের বানানো শর্টকাট ফোল্ডার। তো এই ফোল্ডারগুলো একটা ড্রাইভেই আছে। তারপর দেখি যে কাজ করে কিনা। আমি এখান থেকে সিলেক্ট করে ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম, হ্যাঁ মুভ হয়ে গেছে। তার মানে এখানে রাখলেও হবে না। আমি আবার ডকুমেন্টস থেকে এটাকে কাট করতেছি, আমি এখন অন্য ড্রাইভে নিয়ে যাব। তো আমি ডিস্ক স্পেসিতে যাচ্ছি, এগুলো হচ্ছে ফোল্ডার। ডিস্ক স্পেসিতে যাচ্ছি, এখানে আমার অনেকগুলো স্টোরেজ ডিভাইস আছে। তো আমি এইখানে যাচ্ছি, উইন্ডোজ ফাইল ড্রাইভ আই, এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করতেছি এবং এখানে পেস্ট করে দিই। ডাবল ক্লিক করে ওপেন করি। এখন যদি আমি ড্র্যাগ করি, এখন লেখা আসতেছে কপি টু ড্রপ আইটেমস। আগে ছিল মুভ টু ড্রপ আইটেমস, এখন আসতেছে কপি। ছেড়ে দিলে আমার এখান থেকে এখানে কপি হবে, কারণ কি আমি এক মেমোরি থেকে আরেক মেমোরিতে ফাইলগুলো নিয়ে যাচ্ছি। এর আগে ছিল একই জায়গা থেকে একই মেমোরি ডিভাইসের এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছি, যার কারণে সে কপি না করে মুভ করতেছে। আর যখনই আমরা এক মেমোরি থেকে অন্য মেমোরিতে নিয়ে যাব, তখন সে ড্র্যাগ এন্ড ড্রপ করার ফলে মুভ করবে না, কপি করবে, এই ফাইলগুলোকে কপি করবে। এই হচ্ছে একটা বিষয়, ড্র্যাগ এন্ড ড্রপ টু মুভ ফাইলস, মুভ or copy files folders। ঠিক আছে, আচ্ছা
পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু এই ক্লাসগুলো হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালের উপরে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে আমরা কিভাবে সহজে আমাদের 2 হাতের 10টা আঙ্গুল ব্যবহার করে কিবোর্ডে দ্রুত টাইপ করতে পারবো। কিবোর্ডে দ্রুত টাইপ করা মানে হচ্ছে আপনার সময়ের সাশ্রয় হওয়া। যদি আপনি আস্তে আস্তে টাইপ করেন তাহলে আপনার এই কিছু লেখা লিখতে অনেক সময় লাগবে, আর যদি দ্রুত টাইপ করেন তাহলে কম সময়ের মধ্যে আপনি অনেক লেখা লিখে শেষ করতে পারবেন। আমি ফাইলটাকে একটু সেভ করি। তো এখন আমরা দেখব হাউ টু ইমপ্রুভ টাইপিং স্পিড। আচ্ছা, সেভ করি। তো কম্পিউটারে সাধারণত টাইপিং স্পিড দ্রুত করার জন্য আমাদেরকে শুরুতে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কোন আঙ্গুল দিয়ে আমাদের বাম হাত ডান হাত আছে। সচরাচর দেখবেন যে যারা কম্পিউটারে টাইপ করে তারা 2 হাতই কিবোর্ডের উপরে রাখে এবং 2 হাত দিয়েই টাইপ করে, 2 হাতের আঙ্গুলগুলো ব্যবহার করে টাইপ করে। তো আমাদেরকে জানতে হবে যে কোন হাতের আঙ্গুল দিয়ে কোন বাটনটা টাইপ করবে, কারণ আমাদের দুই পাশের কীগুলো দুই পাশে থাকে, মানে বাটনগুলো কিবোর্ডে। তো আমরা যখন কিবোর্ডে হাত রাখবো তখন বাম পাশের কীগুলো প্রেস করার জন্য আমরা ডান পাশের আঙ্গুল ব্যবহার করব না, এবং ডান পাশের কীগুলো প্রেস করার জন্য বাম পাশের আঙ্গুল ব্যবহার করব না। এতে করে উল্টা হয়ে যাবে এবং সময় বেশি লাগবে। আমরা একটা কিবোর্ডের ইমেজ আনি ব্রাউজার থেকে, ইন্টারনেট থেকে। কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড। রাইট ক্লিক করে ওপেন ইমেজিং নিউ ট্যাব। আচ্ছা, এই চলে। তো এইগুলো হচ্ছে কিবোর্ড। আমরা কিবোর্ডের সাথে একটু পরিচিত হই, যে কিবোর্ডে অনেক ধরনের বাটন থাকে। কিছু কিছু বাটন আছে যে আপনি যখন কোনো ডকুমেন্টে থাকবেন, যেমন কি এই নোটপ্যাড অথবা ওয়ার্ড ফাইল, যেটা আমরা একটু আগে কাজ করেছি, ওই ফাইলগুলো ওই সফটওয়্যারগুলোর থেকে যদি কোনো এরকম ডকুমেন্ট ক্রিয়েট করা থাকে এবং ওই ডকুমেন্টটা আপনার স্ক্রিনে অ্যাক্টিভ থাকে, তাহলে কিছু কিছু বাটন, কিবোর্ডের বাটন চাপ দিলে আপনার স্ক্রিনে ওই ফাইলের ভিতরে লেখাগুলো শো করবে। যে বাটনটা আপনি টাইপ করবেন, যেমন কি আমি এখানে লিখতেছি বাংলাদেশ, বাংলাদেশের যে লেটারগুলো আমি কিবোর্ডে টাইপ করতেছি সেগুলো এখানে শো করতেছে। আমি এটাকে সেভ করি। সেভ করে আমি যদি এটাকে কেটে দিই, আমার এটা কেটে গেল। কিন্তু আমি যদি ওয়ার্ড ফাইল ওপেন করি, এখন আমার এখানে কোনো ডকুমেন্ট ওপেন করা নাই, কিন্তু এখন যদি আমি এইখানে আমার কিবোর্ডে বাটনগুলো প্রেস করি, কোনো লেখা শো করবে না, যেহেতু আমার কোনো ডকুমেন্ট অ্যাক্টিভ নাই। ওইটাই। তো কিছু কিছু বাটন আছে আপনার প্রেস করলে লেখাগুলো, যেই বাটনের যে লেটার সেগুলো টাইপ হয়। কিছু কিছু বাটন আছে যেগুলো টাইপ বা প্রেস করলে কিছু ফাংশনের কাজ করে। যেমন কি আমি আবার ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি, টেক্সট ফাইলটাকে ওপেন করি। এটাকে আমি বাম পাশে রাখি এবং ডান পাশে রাখি আমার এই ব্রাউজারটা, এই ডান পাশে। আচ্ছা, আমি এইখানে একটু জুম করি। তো এখানে লেখা হচ্ছে ব্যাকস্পেস এবং এখানে আছে ডিলিট। তা আমি যদি কোনো লেখা লিখি বাংলাদেশ, তো এই ব্যাকস্পেসে টিপ দিলে
এইচটা মুছে যাবে। আর এই মাঝখানে রেখে যদি আমি ডিলিট বাটনটা টিপ দিই তাহলে এলটা মুছে যাবে। তার মানে ব্যাকস্পেসে টিপ দিলে বাম পাশের লেটার মুছে এবং ডিলিটে টিপ দিলে ডান পাশের লেখা মুছে। আমি বাম পাশের জিটাকে মোছার জন্য ব্যাকস্পেসে টিপ দিতেছি, ডান পাশের এটাকে মোছার জন্য ডিলিট টিপ দিতেছি। এইভাবে আমরা কিবোর্ডে বিভিন্ন বাটনের কোনটার কি কাজ সেটা আগে জানবো। শুরুতেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এই শিফট বাটন, ক্যাপস লক বাটন, এন্টার বাটন, ব্যাকস্পেস বাটন এবং ডিলিট বাটন এগুলোর কোনটার কাজ কি। তো এইখানে আমরা বলি যে ফাংশন অফ কিস, এখানে ব্রেকেটে বলতেছি কোন কি গুলো, শিফট কি, ক্যাপস লক, তারপর হচ্ছে ব্যাকস্পেস, তারপর হচ্ছে এন্টার, ব্যাকস্পেসের আগে আমরা যাই ডিলিট, এন্টার, কন্ট্রোল, আপাতত এগুলো। এই বাটনগুলো টাইপিং এর ক্ষেত্রে বেশি বেশি ব্যবহার করা হয়। তো শুরু করা যাক। আমি যদি এখানেই কিছু লিখি বা আমরা আমাদের ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি, আমরা আমাদের এইখানে যাই, এটাকে লাগবে না, এটা দিয়ে ক্লোজ করে দিই। এই আমরা মেন ফোল্ডারে ফিরে যাই, ওয়ার্ড ফাইলে ডাবল ক্লিক করি, ফোল্ডার, এটাকে ডাবল ক্লিক করি, তাহলে এটা ওপেন হবে। এটাকে আমরা বাম পাশে রাখি। তো এখন আমরা দেখব এই ফাংশন অফ ডিফারেন্ট কিবোর্ড কিস। প্রথমে হচ্ছে শিফট। আচ্ছা, তো কাজ করতে করতে আমার কম্পিউটারটা রিস্টার্ট করেছে, হয়তো বা ওভারলোডেড হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম কেন না এখান থেকে শুরু করা যাক, যাতে করে আমি দেখাতে পারি যে রিস্টার্ট হয়ে গেলে বা কম্পিউটার অফ হয়ে গেলে আপনার ওপেন করা ডকুমেন্টগুলো যেগুলোতে কাজ করেছিলেন সেভ করেন নাই সেগুলো কি হতে পারে বা কিরকম দেখাতে পারে। তো আমি রিস্টার্ট হওয়ার আগে আমার এখানে ওয়ার্ড ফাইলটা ওপেন ছিল, মাইক্রোসফট ওয়ার্ড। আমি এই ওয়ার্ড ফাইলটাকে আবার ওপেন করব, দেখব যে এটা কি শো করে। এই ফাইলটা ওপেন করা ছিল, হয়তো বা পরিবর্তন করা ছিল, সেভ করা হয়নি, যা আমি এটাকে ওপেন করতেছি। তাহলে আমি কিছু হয়তো বা লিখি নাই, যার কারণে আমার এখানে শো করতেছে না। যদি কিছু লিখতাম এবং এটা সেভ করা না থাকতো তাহলে আমার এখানে একটা নোটিফিকেশন শো করতেছে তোমার ফাইলটা আনএক্সপেক্টেডলি ক্লোজ হয়ে গেছে, তুমি কি এটাকে রিকভার করতে চাও কিনা। যাই হোক, আমরা হয়তো এটাকে অন্য কোনো ভাবে দেখবো যে এটাকে কিভাবে তখন কি করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন আমি ক্যাপস লকের ব্যবহার শিখব। ক্যাপস লক কি, ঠিক আছে। তো সাধারণত যেটা হয় আমাদের এই কিবোর্ডে, যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন, কিবোর্ডের এই ডান পাশের উপরে 3টা এলইডি আইকন, এলইডি লাইট থাকে। একটা হচ্ছে ক্যাপস লকের জন্য, একটা হচ্ছে নাম্বার লকের জন্য, আর একটা হচ্ছে পজ স্ক্রোল লকের জন্য। তো যখন ক্যাপস লকটা অন থাকবে ক্যাপস লকের লাইটটা এখানে জ্বলবে, আবার ক্যাপস লক
প্রেস করলে ওই লাইটটা অফ হয়ে যাবে, মানে আমার ক্যাপস লক ডিঅ্যাক্টিভেট। তো সচরাচর ক্যাপস লক যখন ডিসেবল থাকে, when disabled, তখন অ্যালফাবেট, এই যে লেটারগুলো আমরা দেখতেছি এগুলো আমরা টাইপ করলে স্মল লেটারে হবে, টাইপস স্মল লেটার। আর যদি ক্যাপস লক আমাদের কপি পেস্ট অপশনটা, যদি ক্যাপস লকটা এনেবলড থাকে তাহলে টাইপস ক্যাপিটাল লেটার, ঠিক আছে। তো ক্যাপস লক অন করা থাকা অবস্থায় আমরা যে কিগুলো প্রেস করব, লেটারগুলো প্রেস করব, ওইগুলোর ক্যাপিটাল ফরম্যাট পাবো। আর ডিসেবল থাকা অবস্থায় যখন আমরা কি বা লেটারগুলো প্রেস করব তখন সেগুলোকে আমরা স্মল লেটারে পাবো। তো এটা যখনই আপনারা দেখবেন যে সবগুলো বড় হাতের হচ্ছে, তখন বুঝে নেবেন যে আপনার ক্যাপস লকটা অন আছে। এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলে, আবার প্রেস করে ডিসেবল করে দিলে আপনার লেটারগুলো স্মল লেটারে হবে। তো এইটা বিষয়টা যদি বুঝে থাকেন, এখন আমরা আসি শিফট কিতে। শিফট কি এর ব্যবহার হচ্ছে when pressed। আচ্ছা, তো ক্যাপস লক ধরে নিচ্ছি আমরা এখন ডিসেবল আছে। হ্যাঁ, যখন ক্যাপস লক ডিসেবল থাকবে তখন আমরা যেগুলো টাইপ করব ওই লেটারগুলো স্মল লেটারে টাইপ হবে। তো ক্যাপস লক ডিসেবল থাকা অবস্থায় আমি যদি মনে করেন বাংলাদেশ লিখবো, এখানে আমি বাংলাদেশ লেখাটা লিখি বাংলাদেশ, আমার ক্যাপস লক ডিসেবল আছে, এই জন্য সবগুলো লেটার স্মল লেটারে টাইপ হয়েছে। কিন্তু আমার তো এই বিটা নর্মালি ইংরেজি গ্রামার অনুযায়ী এই বিটা হওয়া উচিত ছিল বড় হাতের ক্যাপিটাল। এখন আমার প্রশ্ন হলো, আমি শুধুমাত্র বিটাকে বড় হাতে টাইপ করার জন্য কি আমি ক্যাপস লকটাকে একবার এনেবল করব, তারপরে বাকিগুলো টাইপ করার জন্য আবার ডিসেবল করব? না, সমাধান হচ্ছে না। সচরাচর আমরা যখন টাইপিং এর কাজ করব তখন ক্যাপস লকটা বাই ডিফল্ট ডিসেবল থাকবে, যদি না আমরা সবগুলো লেটার ক্যাপিটাল চাই। ওই ক্ষেত্রে যখনই আমরা টাইপ শুরু করব, আমাদের প্রথম লেটারটা বড় হাতে করার জন্য আমরা শিফট কি ব্যবহার করব। তো শিফট কি ব্যবহার করার নিয়ম হচ্ছে, শিফট কিটা চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর লেটারগুলো প্রেস করতে হবে। এতে করে কি হবে, যখন আমি শিফট কি ধরে রেখে কিবোর্ডে বি চাপবো তখন ওই বিটা বড় হাতের হবে। তো যখন আমার বিটা বড় হাতের হয়ে যাবে তখন আমি শিফট কি ছেড়ে দিব এবং বাকিগুলোকে নর্মাল ওয়েতে টাইপ করব। আবার টাইপ করি, শিফট কি ধরে বি চাপতেছি, শিফট কি ছেড়ে দিচ্ছি, এখন আমি বাকি লেটারগুলো লিখতেছি বাংলাদেশ। এতে করে আমার বাকি লেটারগুলো ছোট হাতের হয়েছে। এইটা হচ্ছে শিফট কির ব্যবহার when pressed types capital letter। এখন যদি ক্যাপস লক অন থাকে তখন তো সাধারণভাবে যেই কোনো লেটারই টাইপ করেন আপনার বড় হাতের হবে। আমি এখন আমার কিবোর্ডে বড় হাতের এটা শিফট when caps lock enabled। আচ্ছা,
তো আমি বলতেছি যখন ক্যাপস লক অন করা থাকবে তখন বাই ডিফল্ট আমার টাইপ করা লেটারগুলো হবে ক্যাপস লকে। তো আমি যদি এখন ক্যাপস লক অন করে বাংলাদেশ লিখি, দেখেন কিভাবে আসতেছে। সবগুলো লেটার বড় হাতের। এরকম সিচুয়েশনে কোনো একটা লেটার যদি আমার ছোট হাতে লিখতে হয়, তখন কি আমি ক্যাপস লকটাকে ডিসেবল করে ছোট হাতের লিখে একটা লেটার পরবর্তীতে আবার এটাকে এনেবল করব? না, এতে করে আমাদের সময়ের অপচয় হবে। তো যার কারণে আমরা যেটা করতে পারি, মনে করেন আমি সবগুলো লেটার বড় হাতের রাখবো কোনো একটা কারণে, কিন্তু বিটা হবে ছোট হাতের। ওই ক্ষেত্রে আমি যেটা করব, আমি বিটা লেখার সময় ক্যাপস লক এখন আমার অন আছে, বিটা লেখার সময় আমি শিফট প্রেস করে বিটা লিখব, তারপর শিফট ছেড়ে দিয়ে বাকি লেটারগুলো লিখব। তো ক্যাপস লক অন থাকা অবস্থায় যদি আমি শিফট প্রেস করে কোনো লেটার টাইপ করি, সেটা হয়ে যাবে ছোট হাতের। এটাই হচ্ছে ক্যাপস লক এবং শিফটের ব্যবহার। ঠিক আছে? তো শিফট প্রেসড when caps lock enabled, আমি ক্যাপস লকটাকে ডিসেবল করে টাইপ করতেছি, টাইপস স্মল লেটার। ঠিক আছে, এখন এই দুইটা বিষয় যদি না বুঝে থাকেন তাহলে এই অংশটুকু ভিডিওতে আবার শুনেন, তাহলে আশা করি স্পষ্টভাবে বুঝতে পারবেন। এখন আমরা চলে যাই ব্যাকস্পেস এবং ডিলিট। স্পেস কি, এগুলোতেও কি লেখা লাগবে? ব্যাকস্পেস কি হচ্ছে এখানে কি বলতেছে যে আমরা মনে করেন বাংলাদেশ লেখাটা লিখলাম, বাংলাদেশ লেখাটা লেখার পর যদি আমার এই ওয়ার্ডের সবার শেষে আমার কার্সর পয়েন্টটা থাকে, ওই ক্ষেত্রে আমি যদি ব্যাকস্পেস প্রেস করতে থাকি, একবার প্রেস করার কারণে আমার ডান দিকের যে এইচ লেখাটা সেটা ডিলিট হবে। ওরকম করে যতবার প্রেস করব ততবার ডান দিক থেকে বাম দিকে লেটারগুলো ডিলিট হতে থাকবে। এখন আমি বাংলাদেশ লিখলাম, তো এখানে বলেই দিছি ডিলিট লেটার ফ্রম রাইট টু লেফট, এই দিক থেকে এদিকে ডিলিট হবে। ঠিক আছে, এখন আমি এটাকে কপি করি, কপি করে এখানে আবার দেখাই, আমি এটাকে কপি করতেছি, এই কপি, এইখানে এসে রাইট ক্লিক করে পেস্ট। এখানে আমি এটাকে এই ওয়ার্ডটাকে সিলেক্ট করার জন্য ডাবল ক্লিক করতেছি, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি লিখব ডিলিট কি। আচ্ছা, তো ডিলিট কি, ডিলিট লেটার ফ্রম লেফট টু রাইট। তো এটা দেখি, আমি এখন লিখলাম বাংলাদেশ এবং আমি এই শব্দের শুরুতে আছি। এর আগে ছিলাম এখানে থাকা অবস্থায়, আমি ছিলাম যখন ব্যাকস্পেস ইউজ করতেছিলাম তখন ছিলাম শব্দের শেষে, আর যখন আমি ডিলিট কি ব্যবহার করব তখন কোনো কারণে মনে করেন আমি ওয়ার্ডের শুরুতে আছি। শুরুতে থাকা অবস্থায় যদি আমি ডিলিট বাটন প্রেস করি, তাহলে এটা লেফট থেকে রাইটে ডিলিট হবে। প্রথমবার ডিলিট বাটন প্রেস করলে বিটা ডিলিট হবে, তারপর যতবার প্রেস করব এক একটা লেটার লেফট থেকে শুরু করে রাইট দিকে ডিলিট হবে। এইটা হচ্ছে আমার ডিলিট বাটনের কাজ। এই ডিলিট বাটন দিয়ে আমি লেটার ডিলিট করব যখন আমি কোনো এরকম ওয়ার্ড এডিটিং ডকুমেন্টের ভিতরে থাকবো। এছাড়া আমরা আরেকটা কাজ দেখছি যে আমরা যখন কোনো ফাইল সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করব তখন এটা ডিলিট হবে। ঠিক আছে, আমি এখন আবার ওয়ার্ডে ফিরে যাই।
তো আমি একটু ওয়ার্ড টেক্সট ফাইলটা ওপেন করি, যেখানে আমি লিখে রেখেছিলাম কি দেখব, হাউ টু ইমপ্রুভ টাইপিং স্পিড। আচ্ছা, এখানে লেখা ছিল, এখানে কি আছে, এই যে এই ফাইলটা আমি এখানে এই লেখাটা লিখেছিলাম কিন্তু সেভ করি নাই, যার কারণে আমি যখন ফোল্ডার থেকে এটা ওপেন করেছি তখন যেটুক সেভ করেছিলাম আবার ওপেন করি, ওটুক এখানে সংরক্ষণ করা আছে। কিন্তু আমি লিখেছিলাম আরো বেশি, যেটা কিনা নোটপ্যাড লিবি থেকে ওর মেমোরিতে সেভ করে রাখছে কিন্তু ডকুমেন্টে সেভ করে নাই, যার কারণে আমি আমার ডকুমেন্ট ওপেন করার কারণে নিচের লাইনটা পাচ্ছি না। তো এটা যদি আমি আবার এখান থেকে গিয়ে সেভ করি, তখন এটা আবার ওপেন করলে এই লেখাটা পাবো। তো আমি শিফট কি, ক্যাপস লক, ব্যাকস্পেস, ডিলিট এইগুলোর কথা বলেছি, এখন বাকি আছে এন্টার। তো চলেন এন্টারে যাই আমরা। তো আমরা যখন একটা লেখা শেষ করে, একটা লাইনের লেখা শেষ করে আবার নিচের লাইনে যেতে যাব, তখন এন্টার প্রেস করলে নিচের লাইনে যাব ডকুমেন্টের ক্ষেত্রে। কিন্তু কোনো ওয়ার্ড, কোনো ফাইল বা কোনো ফোল্ডার সিলেক্ট করে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে ওই ফোল্ডারে সিলেক্ট করে এন্টার প্রেস করলে ফোল্ডারটা ওপেন হবে, ফাইল সিলেক্ট করে এন্টার প্রেস করলে ফাইলটা ওপেন হবে। আবার যদি বলেছিলাম যে আমরা এখানে মনে করেন সার্চ করলাম ক্রোম, সিলেক্ট হয়ে গেছে, এখন যদি আমরা এন্টার প্রেস করি তাহলে ওই প্রোগ্রামটা ওপেন হবে। তো ওয়ার্ড ফাইলে থাকা অবস্থায় যদি আমরা এন্টার প্রেস করি তাহলে পরের লাইনে চলে যায়। এছাড়া ফাইল ওপেন করার ক্ষেত্রে আমরা এই এন্টার কিটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে লিখি আমরা এন্টার কি। Creates new line in Word documents and opens file folder program। ঠিক আছে, তো যখন আমরা ওয়ার্ড ডকুমেন্টে থাকবো তখন এন্টার প্রেস করলে এটা আমার নতুন একটা লাইন ক্রিয়েট করবে। আর যখন আমরা ওয়ার্ড ফাইলে থাকবো না, কোনো ফাইল সিলেক্টেড ফাইল ফোল্ডার প্রোগ্রাম, যখন আমরা কোনো ফাইল সিলেক্ট করব, সিলেক্ট করে ওইটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এন্টার প্রেস করব, ফাইল সিলেক্ট করে থাকা অবস্থায় এন্টার প্রেস করলে ফাইলটা ওপেন হবে, ফোল্ডার সিলেক্ট করা অবস্থায় এন্টার প্রেস করলে ফোল্ডারটা ওপেন হবে। আর যদি কোনো প্রোগ্রাম সিলেক্ট থাকা অবস্থায় এন্টার প্রেস করি তাহলে ওই প্রোগ্রামটা ওপেন হবে। যেমন কি আমাদের এখানে একটা ছিল শর্টকাট, আমি শর্টকাটটা আবার নিয়ে আসি। ক্রোম লিখে সার্চ করি, ক্রোম আসছে। এখন আমি এখান থেকে অপশন নাই, এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এখানেও অপশন পাচ্ছি না। তো আমি ওপেন ফাইল লোকেশনে যাই, এইখানে আমার ফাইলটা আছে, যদিও এটা একটা শর্টকাট। আমি এখানে রাইট ক্লিক করি, তারপর বলতেছি show more options, send to desktop, এই ক্রিয়েট শর্টকাট। আচ্ছা, তো এটা একটা প্রোগ্রামের শর্টকাট, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমার এই প্রোগ্রামটা ওপেন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে এন্টার কি
কি কাজ, শিফট কি কি কাজ, লক ক্যাপস লকের কি কাজ, ব্যাকস্পেস কি এর কি কাজ, তারপর ডিলিট কি এর কি কাজ, এবং সবার শেষে এন্টার কি এর কি কাজ, এগুলো আমরা দেখেছি। তো আমাদের উদ্দেশ্যটা ছিল যে বলা কিভাবে আমরা আমাদের টাইপিং স্পিড বাড়াবো। তো টাইপিং স্পিড বাড়ানোর জন্য এই কিগুলোর ব্যবহার জানতে হবে। এখন আমরা একটা সফটওয়্যারের সাথে পরিচিত হব। সফটওয়্যারের নাম হচ্ছে র্যাপিড টাইপিং। লিখে আমরা সার্চ করি, র্যাপিড টাইপিং চলে এসেছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে আমি যদি ডাউনলোডে দিই, তারপর এই যে 64 ভার্সনের জন্য আমরা ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল করে এটা দিয়ে আমরা আমাদের টাইপিং স্পিড বাড়ানোর জন্য প্র্যাকটিস করব প্রতিদিন। তো টাইপিং স্পিড বাড়ানোর জন্য এটা হচ্ছে একটা সফটওয়্যার। এছাড়া আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। সফটওয়্যারগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে এগুলো ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করা ছাড়াও আপনারা অনলাইন সফটওয়্যার ব্যবহার করতে পারেন, যেগুলো ব্রাউজারে বসে অনলাইনে ব্যবহার করতে পারবেন টাইপিং স্পিড বাড়ানোর জন্য। তো আমি তো ডাউনলোড করেছি, এখন এটাকে ইনস্টল করি। ইয়েস, নেক্সট, এগ্রি, ফাইল লোকেশন, নেক্সট, ক্রিয়েট ডেস্কটপ আইকন দরকার নাই, ক্রিয়েট কুইক লাঞ্চ দরকার নাই, ইনস্টল, রান র্যাপিড টাইপিং, ফিনিশ। ওপেন হয়ে গেছে। তো শুরুতে যখন ওপেন হবে তখন এরকম আসবে না। আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, যার কারণে এরকম আসছে। তো একটু দেখি এটাকে ডিফল্ট করা যায় কিনা, যাতে করে লগ আউট আছে। হ্যাঁ, এখন যদি আমি কেটে দিই এবং আবার ওপেন করি, র্যাপিড ফার্স্ট এন্টার, আচ্ছা আমাকে লগ আউট করে দেখাতে হবে। ওকে, তো যখনই আপনি ফার্স্ট টাইম এটাকে ওপেন করবেন তখন এরকম শো করবে। এরকম শো করা অবস্থায় আপনি লগ আউট, এটাও দেখাবে না। হোম পেজ, হোম পেজে থাকলে কি হয়, এটা না, আমি চাচ্ছি ইন্টারফেসটা দেখানোর জন্য যে কিভাবে সেট করবেন এটাকে। শর্টকাট গুলো আমি একটু দেখি। আচ্ছা, রিস্টোর, ওকে। তো আচ্ছা, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, এটাকে দেখাবো। তো আমি এখানে গিয়ে যদি ইন্ট্রোডাকশনে যাই, তখন আপনারা দেখবেন যে এখানে কিছু লেটার বা ওয়ার্ড শো করবে বা প্যারাগ্রাফ শো করবে, এবং আপনার আঙ্গুলের পজিশন, হাতের পজিশন কিভাবে রাখবেন সেটা এখানে শো করবে নিচে। তো প্রথম বাম হাতের আঙ্গুলগুলো 4টা আঙ্গুল রাখবেন এ এস ডি এফ এর কাছাকাছি, এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুল রাখবেন স্পেস বারের উপরে। ডান হাতের 4টা আঙ্গুল রাখবেন জে কে এল এবং কোলনের বাটনের উপরে, আর বৃদ্ধাঙ্গুলটা থাকবে স্পেস বারের উপরে। এই পজিশনে রাখবেন। রাখার পর আপনারা যদি শুরু করেন, বলবে এখানে শো করবে যে কোন আঙ্গুল দিয়ে আপনি এই স্ক্রিনের লেটারটা টাইপ করবেন। বলতেছে বাম সাইডের যে পয়েন্ট ফিঙ্গার ওইটা দিয়ে টাইপ করো, এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস বারে টাইপ করো। আবার ডান হাতের পয়েন্ট ফিঙ্গার দিয়ে যে টি দিয়ে প্রেস করো, তারপর স্পেস বার
এই যে কোন আঙ্গুল দিয়ে কোনটা টাইপ করবেন সেটা আমাকে এখানে দেখাই দিচ্ছে। এইভাবে প্র্যাকটিস করলে আপনার আয়ত্তে চলে আসবে যে আপনি কোন আঙ্গুল দিয়ে কোন কিটা প্রেস করা প্রয়োজন। এইভাবে যদি আপনি প্রতিদিন 1 বার 2 বার 3 বার প্র্যাকটিস করেন তখন আপনার মুখস্থ হয়ে যাবে যে আপনি কোন কিটা ব্যবহার করার জন্য কোন আঙ্গুল ব্যবহার করবেন। এতে করে আপনার টাইপিং স্পিডটা বেড়ে যাবে এবং আপনার আমি আবার ওপেন করি, সরি, এখানে আপনার রেজাল্টও শো করবে যে আপনার বর্তমান রেজাল্ট কি। আমি শুরু করি, দেখাই। তো এখানে আমার স্পিড দেখাচ্ছে 96, কিন্তু অ্যাজ এ বিগিনার যে লেভেলটাতে আমরা ছিলাম ওটাতে 10 ছিল পারফেক্ট, মানে গুড। এর উপরে যদি যায় তাহলে ভালো। 10টা ওয়ার্ড পার মিনিট, আমার হচ্ছে 96টা ওয়ার্ড পার মিনিট। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের স্পিডটা প্রথম দিনে কত থাকবে এবং একবারে যখন মাস্টার হয়ে যাবেন তখন কত থাকবে এটা আপনারা নিজেরা তুলনা করতে পারবেন এখানে রেজাল্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের টাইপিং স্পিড বাড়াবেন এবং শুরুতেই চেষ্টা করবেন 2 আঙ্গুল দিয়ে কিবোর্ড টাইপ না করে 10টা আঙ্গুল ব্যবহার করতে। এতে করে আপনাদের ভবিষ্যতে সুবিধা হবে, কিবোর্ড ইউজ করতে টাইম কম লাগবে এবং কম্পিউটারও আপনারা খুব দ্রুত দক্ষতার সাথে টাইপ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এই ছিল তাহলে আজকে এই পর্যন্ত ইউজিং র্যাপিড টাইপিং সফটওয়্যার। তো আমি এই সফটওয়্যারটা শুরু থেকে ব্যবহার করে আসতেছি, যার কারণে আমার এটা ভালো লাগে। আপনাদের যে সফটওয়্যার ভালো লাগে আপনারা সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন, তাতে কোনো বাধা ধরার নিয়ম নেই। তো এই ছিল আজকের মতো আমাদের ফান্ডামেন্টাল কোর্সের কিছু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা আগামী দিনে হয়তো বা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং আপনাদেরও একটা কাজ থাকবে, সেটা কিনা হচ্ছে আপনারা একটু কষ্ট করে আমাকে যখন এই ভিডিওটা দেখবেন তখন আমাকে ভিডিওটার মধ্যে মনে করেন অর্গানাইজিং সফটওয়্যার আইকনস এই টপিকটা কোন সময় থেকে শুরু হয়েছে ওই সময়টা নোট করে আমাকে কমেন্ট করে দিলে আমি আপনাদের জন্য ভিডিওটা মধ্যে চ্যাপ্টার ক্রিয়েট করতে পারবো, যাতে করে ক্লিক করলে ওই টাইমে আপনি অটোমেটিক্যালি চলে যাবেন। এতে করে পরবর্তীতে হয়তো আপনারা যখন ভিডিওটা দেখবেন এই একটা নির্দিষ্ট টপিকের জন্য, তখন আপনার এই ম্যানুয়ালি আপনার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে যেতে হবে না, আপনি ওই বাটনে ক্লিক করলে সরাসরি ওই টাইমে চলে যাবেন। এইটা যদি আপনারা আমাকে করে টাইমটা দেন যে ফাইল ম্যানেজমেন্ট টাইমটা শুরু হয়েছে ভিডিওর এই অংশ থেকে, তাহলে আমার জন্য সুবিধা হবে এবং আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে তাহলে আজকে পর্যন্ত। আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদেরকে কিভাবে উপকার করতেছে এবং অন্যভাবে যদি শেখানোর প্রয়োজন হয় সেটাও আমাকে বলবেন। কোনো বিষয়ের উপর যদি বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয় সেটাও আমাকে জানাবেন। ধন্যবাদ এবং নিয়মিত প্র্যাকটিস করবেন। শুরুতে নিয়মিত প্র্যাকটিস করা, টাইপিং স্পিড এবং ফাইল নিয়ে ঘাটাঘাটি করা, বিভিন্ন ধরনের ফাইল টাইপ, ফাইলের ফরম্যাট নিয়ে জানবেন, তাহলে আপনাদের জন্য কম্পিউটারের বিষয়বস্তু শিখতে সুবিধা হবে।